আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা। তো আজকে আমাদের ফান্ডামেন্টালের শেষ ক্লাস, অর্থাৎ ১৬তম ক্লাস, ঠিক আছে? ফান্ডামেন্টাল আজকে আমাদের হচ্ছে ১৬তম ক্লাস ফান্ডামেন্টালের। তো আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেখা যাক কতদূর হয়। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে টাইপ ১১ এর ম্যাথগুলো। তো টাইপ ১১ যে ম্যাথ, এখানে আমরা কমপ্লেক্স ওয়েভের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বের করব। যদিও এই ওয়েভের আমরা এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু এগুলো ইতিপূর্বে নির্ণয় করেছি। তো এখন শুধু কি করবো? পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। যেহেতু আমরা পাওয়ার অ্যানালাইসিস করতেছি, সুতরাং এখন পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর করবো। কার? কমপ্লেক্স ওয়েভের। তো কমপ্লেক্স ওয়েভ আমরা চিনেছি, তবু নতুন করে একটু বলি বা একটু দেখাই দিই কিভাবে নির্ণয় করবো। টাইপ ১১ আজকে ফান্ডামেন্টাল টাইপ কি ১১। ধরি একটা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, যে সাপোজ VM1 সাইন ওমেগা টি প্লাস থিটা। তারপর দেওয়া আছে VM2 সাইন ওমেগা টি 3 ওমেগা টি প্লাস থিটা প্লাস VM3 সাইন 5 ওমেগা টি প্লাস থিটা। এই কমপ্লেক্স ওয়েভ একটা দেওয়া আছে ধরি প্রশ্ন। তাহলে কারেন্ট তো সেম একটা ধরি দেওয়া আছে, যে IM1 সাইন ওমেগা টি মাইনাস থিটা প্লাস IM2 সাইন 3 ওমেগা টি মাইনাস থিটা। সব থিটাই যে বিষয়টা তা না, তাহলে একটু ইন্ডিকেট করে, এটা 1 থিটা, এটা 2, এটা কি 3, এমনিতে ইন্ডিকেট করতেছি যে মান সবগুলো ভিন্ন বা একই হতে পারে, তাতে কোনো যায় আসে না। আচ্ছা 2, তারপরে প্লাস IM3 সাইন 5 ওমেগা টি মাইনাস থিটা 3। আচ্ছা, একটা কি আছে? কমপ্লেক্স ওয়েভ আছে। তো এই যে কমপ্লেক্স ওয়েভ, যখন এরকম কমপ্লেক্স ওয়েভ থাকবে, যখন এরকম কি থাকবে? কমপ্লেক্স ওয়েভ থাকবে, সেই মুহূর্তে আমরা কিভাবে আরএমএস ভ্যালু বের করে, কিভাবে এভারেজ ভ্যালু বের করে, এগুলো কিন্তু আমরা দেখেছি। এগুলো কি আমরা দেখেছি। এখন যদি নতুন করে দেখতে চাই তাতে অসুবিধা নেই। তো এই আরএমএস এভারেজ ভ্যালু আমরা কোথায় জানা করেছিলাম? দেখাই দেই আরেকবার। তাই কতটা জানা ছিল আরএমএস এভারেজ? মনে আছে কারোর? কত নম্বর টাইপে ছিল মনে আছে কারোর? সবাই খুঁজতেছে না? আচ্ছা, আগের শীটে তাই না? আগের শীটে ছিল আপনার আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, এগুলো টাইপ 5 এ ছিল। কিসে ছিল? টাইপ 5 এ। তো টাইপ 5 এ আমি আপনাদের এখানে লিখে দিয়েছি এভারেজ ভ্যালু বিস্তারিত আগে বলেছিলাম, লিখেও দিয়েছি। আবার আরএমএস ভ্যালু বিস্তারিত আগে বলেছিলাম, তাও লিখে দিয়েছি তাই না? তো এভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালুর কমপ্লেক্স ওয়েভের বিষয়টা লিখে দিয়েছিলাম না, দেখেন। যে এই যে কোথায় জানো, যে আরএমএস ভ্যালু অফ কমপ্লেক্স ওয়েভ যে 0.77, অথবা ইন্টিগ্রেশন ধরে এখানে VRMS, তাহলে VRMS রুট ওভার কি? রুট ওভার দিয়েছিলাম আপনাদের যে 1/2 পাই, 0 থেকে 2 পাই বা পাই, 1 বাই পাই বা 1/2 পাই, যদি 1 বাই পাই দিই তাহলে 0 থেকে এখানে পাই হবে, ইন্টু কত? VT ইন্টু VT ডি ওমেগা টি। ওমেগা টি কেন বললাম? কারণ ওমেগা টি সাপেক্ষে করবো আমরা। আচ্ছা, যার সাপেক্ষে করে এখানে সেটা বসে দেবো। অর্থাৎ এই যে টোটাল যে ইন্টিগ্রেশনটা, সেই মানে টোটাল যে ইকুয়েশনটা কমপ্লেক্স হলে, সেই ইকুয়েশন এখানে যদি বসাই দিই, অটোমেটিক ভাবে আরএমএস ভ্যালু চলে আসবে ক্যালকুলেটরে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। আর যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে না করি, তাহলে কি হবে? আমরা দেখেছিলাম না যে রুট ওভার VM1 বাই √2 হোল স্কয়ার প্লাস VM2 বাই √2 হোল স্কয়ার প্লাস VM3 বাই √2 হোল স্কয়ার প্লাস ডট ডট ডট, যতগুলো থাকবে ততগুলো এইভাবে যদি যোগ করি আমরা, এটা একটা অর্থ আছে, কোথা থেকে আসছে সেটা মিনিং আছে। তো এইভাবে যদি যোগ করি, যে মান আসবে, ইন্টিগ্রেশন করলে সেই মান আসবে। আমরা তো এমনিতেই জানি যে কোনো মান স্কয়ার হবে না এখানে। হ্যাঁ, যে কোনো তাৎক্ষণিক মানকে যদি বর্গ এবং বর্গমূল করি ইন্টিগ্রেশনের সাপেক্ষে, তাহলে কি চলে যাবে আমাদের? তাহলে আমাদের চলে আসবে হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে কি চলে আসবে? এটা আমরা অনেক আগে কিন্তু শিখেছি। আচ্ছা, এটা যা, এটাও কি তাই? যেগুলো টাইপ 5 করেছি, তো আমি একটু রিপিট করেছি, ঠিক আছে? তখন এভারেজ ভ্যালু কি ভ্যালু? ভি এভারেজ। ভাই এভারেজ তাই সূত্র যা হবে, ভি এর সূত্র তাই। তাহলে একটা দেখাচ্ছি, এভারেজ ভ্যালু কি সেম, যে 0 থেকে পাই, যেহেতু এটা সাইন প্রত্যেকটা সাইন এর মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, তাহলে এভারেজ ভ্যালু অবশ্যই অর্ধ সাইকেল করতে হবে। অবশ্যই কি করতে হবে? অর্ধ সাইকেল করতে হবে, ঠিক আছে? কারণ পুরো সাইকেল নিয়ে করলে তো এখানে শূন্য চলে আসবে, অর্থাৎ এক সাইকেল এভারেজ ভ্যালু কি? শূন্য, কিন্তু এটা আমরা জানি। আচ্ছা, এভারেজ ভ্যালু কি? 0 থেকে পাই ভিটি বাই টি, যাই বলি না কেন, ডিভাইডেড বাই কি? পাই ডি ওমেগা টি। এভাবে করলে যে রেজাল্ট, আমরা এভাবে দেখেছি না? এভাবে করলে যে রেজাল্ট হবে, আবার এভাবে করলে সেম রেজাল্ট হবে। এখানে লিখি যে 0.636 ইন্টু VM1 বাই 1 প্লাস মাইনাস VM2 বাই 2 প্লাস মাইনাস VM3 বাই 3 প্লাস মাইনাস ডট ডট ডট, যতগুলো থাকবে। অর্থাৎ এটা শর্টকাট ফর্মুলা, এটা কি এক্সাক্ট ফর্মুলা, এটা শর্টকাট ফর্মুলা, এটাও কি মেইন ফর্মুলা। এক্সাক্ট না মেইন না, দুটো এক্সাক্ট। এটা দিলে যে মান আসবে হুবহু, এটা দিলেও সেই মান আসবে, তো দুটোই এক্সাক্ট, অ্যাপ্রক্সিমেটলি তো নাই। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু নির্ণয় সূত্র দেখছিলাম আগে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি দেখবো আমরা? এখন দেখবো যে এর পাওয়ার নির্ণয় এবং পাওয়ার ফ্যাক্টর কিভাবে নির্ণয় করে। প্রথমত দেখেন, আমরা পাওয়ার নির্ণয় করি। কি পাওয়ার? আমরা পাওয়ার নির্ণয় করব প্রথমে অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার সূত্র আমরা অনেক আগে দেখেছি, S ইকুয়াল টু VRMS ইনটু কি IRMS। S ইকুয়াল টু VRMS IRMS। তো VRMS পাবো, এই যে সূত্র দ্বারা VRMS পাবো কমপ্লেক্স ওয়েভের, এই যে সূত্র লিখছি না, এই সূত্র দ্বারা কমপ্লেক্স ওয়েভের VRMS পাবো। আচ্ছা, তারপর IRMS কি? সেম, এটা ভোল্টেজের সূত্র, এটা যদি কারেন্ট হইতো তাহলে মান আসতো। সেম সূত্র কি কারেন্টের, একই, কোনো চেঞ্জ নাই। তাহলে VRMS IRMS সূত্র আমরা অনেক আগে দেখেছি। তাহলে এটা আসলে কি? অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ার কি? VA। তাহলে অ্যাক্টিভ পাওয়ার সূত্র কি আসবে? দেখেন, অ্যাক্টিভ পাওয়ার সূত্র আসবে হচ্ছে যে যার যার ফ্রিকোয়েন্সি সেম, তার পাওয়ার হবে। এর ফ্রিকোয়েন্সি এখন, কারণ এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে কি লিখবো আমরা? যে VM1 IM1, এটা যেহেতু ম্যাক্সিমাম, তাহলে √2 দ্বারা ভাগ দিতে হবে, এটা √2 দ্বারা ভাগ দিতে, তাহলে আরএমএস চলে আসবে। তাহলে VRMS IRMS ইনটু কি? cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। একটা গেল। আচ্ছা, দ্বিতীয়টা
দেখেন তো এটা ফ্রিকোয়েন্সি কত গুণ ফান্ডামেন্টালের 3 গুণ ফ্রিকোয়েন্সি, তাহলে কারেন্ট ওয়েভের সেম ফ্রিকোয়েন্সি কোনটা এটা না, তাহলে এইটা এবং এইটা দিয়ে যে পাওয়ার আসবে, তাহলে এই পাওয়ার লিখি যে Vm2 Im2 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল বাই কত একবারে 2 দিই, একই কথা √2 গুণ করলে কথা একটু হবে না, তাহলে একই দিয়েছি আর কি। প্লাস সেম ভাবে আবার যে Vm3 Im3 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্ট অ্যাঙ্গেল বাই কত 2। তো এটা গেল পারেন, এটা আসলে কি অ্যাক্টিভ। আচ্ছা তাহলে এখান থেকে কমপ্লেক্স ওয়েভ রাখি যেতে পারে, কমপ্লেক্স ওয়েভের এভারেজ ভ্যালু চলতে পারে, চাইতে পারে আরএমএস ভ্যালু চাইতে পারে, ফর্ম ফ্যাক্টর চাইতে পারে, পিক ফ্যাক্টর চাইতে পারে, এগুলো আমরা আগে করছি, ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টর। তারপর আবার কি চাইতে পারে, অ্যাপারেন্ট পাওয়ার চাইতে পারে, অ্যাক্টিভ পাওয়ার চাইতে পারে, রিঅ্যাক্টিভ পাওয়ার চাইবে না, অ্যাপারেন্ট চাইবে, অ্যাক্টিভ চাইবে এবং কি পাওয়ার ফ্যাক্টর চাইবে। তো বাকিগুলো তো আমি আগে করছি, আজকে আমাদের কাজ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি দেখেন, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর সূত্র অনেক, যে cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, cos জেড অ্যাঙ্গেল, আবার cos এস এর অ্যাঙ্গেল, অথবা cos আর বাই জেড, সরি শুধু আর বাই জেড দিয়ে পাওয়ার ফ্যাক্টর মান চলে আসবে, অথবা পি বাই এস দিলেও কি পাওয়ার ফ্যাক্টর মান চলে আসবে। কারণ যে ট্রায়াঙ্গেলে পাওয়ার, যে ট্রায়াঙ্গেলে যার ভূমি বরাবর কি থাকে অ্যাক্টিভ পাওয়ার পি, আর অতিভুজ বরাবর কি থাকবে অ্যাপারেন্ট পাওয়ার পি। তো কত সূত্র কি যে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি পি, কত সূত্র কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি পি, অতিভুজ মানে কি এস। ঠিক আছে, এই যে পি আমরা পাবো আর এই যে এস পাবো, তাহলে এই যে এইভাবে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর আমরা নির্ণয় করতে পারবো। আর সবাই একটু মনোযোগ দিয়ে দেখি এই সূত্রগুলো। এখানে কেউ কিছু বলবেন, তার কোনো সমস্যা বা প্রশ্ন? অ্যাপারেন্ট পাওয়ার বলছি, কমপ্লেক্স না তো। অ্যাপারেন্ট পাওয়ার কি মড অফ কমপ্লেক্স পাওয়ার, তার মানে অ্যাপারেন্ট পাওয়ার তো কোণ হয় না, তাই শুধু আমরা ভিআরএমএস আরএমএস মানে এটা উইদাউট কোণ। যদি কমপ্লেক্স বলতো তখন ভিআই কনজুগেট বলতো। তোমার প্রশ্ন ছিল ভাইয়া এস ইকুয়াল টু ভিআই কনজুগেট, কথা সত্য, কিন্তু এটা কমপ্লেক্স পাওয়ার। আর যদি বলে অ্যাপারেন্ট পাওয়ার তখন শুধুমাত্র লিখতে পারি এস ইকুয়াল টু ভিআই, কারণ অ্যাপারেন্ট পাওয়ার কোনো কোণ হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, একটু জোরে বলে ভালো হয় ভাই। আমরা তো কোনো সার্কিট দেখতেছি না তাই না, এখন তো দেখতেছি এইটা, যদি সার্কিট এরকম ভাবে থাকে তখন আমরা দিব, অসুবিধা নাই। এখন আমরা শুধু সিগন্যাল দিয়ে দেখতেছি তাই না ভাই, এখানে সার্কিট দেই নাই, সার্কিট যখন তখন এভাবে যদি কম্পেয়ার করা হয় তাহলে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আমরা ওটাও দেখবো, আগে নর্মালি এভাবে দেখবো যে দুইটা সিগন্যাল থাকবে কারেন্ট এবং ভোল্টেজ, তখন কিভাবে পাওয়ার বের করবো, তারপরে সার্কিটের মাধ্যমেও দেখবো। যখন আমরা পড়া শুরু করছি তখন কমপ্লেক্স ওয়েভে মানে হারমোনিক্সের সবকিছুই করবো, কোনো কিছু বাদ দেবো না। ইদানিং যেরকম সাব অ্যাসেসমেন্ট প্রশ্ন শুরু হয়েছে না, কোথা থেকে আসবে তার ঠিক নাই, সিলেবাসে কোনো অংশই বাদ যাবে না। ঠিক আছে, বলা যাবে না যে এটা আসে নাই যে পরবর্তীতে কখন আসবে না, এই কথা বলা যাবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যে আসার মতো, ওইগুলো করতে হবে। যদি আপনার জায়গা থেকে ওইভাবে পাচ্ছি তবে একটু স্মরণ করে দিলাম। আচ্ছা এক নম্বর দিই, টাইপ 11 এক নম্বর যেটা বুয়েট এমএসসিতে আসছিল, তিতাস গ্যাস 21 সালে আসছিল, আর কয়েক জায়গায় আসছে আমার স্মরণে নাই, যেটা স্মরণে আছে সেটা বলছি। বলছে সিঙ্গেল ফেজ ভোল্টেজ সোর্স ই ইজ গিভেন। তো সিঙ্গেল ফেজ ভোল্টেজ সোর্স ই ইকুয়াল টু কত আছে 141 sin ওমেগা টি প্লাস 42.3 sin 3 ওমেগা টি প্লাস 28.8 sin 5 ওমেগা টি। আচ্ছা দা করসপন্ডিং কারেন্ট ইন দা লোড সার্কিট, তার মানে কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে যে I ইকুয়াল টু 16.5 sin ওমেগা টি মাইনাস 54.5 ডিগ্রি। আচ্ছা তারপরে 8.43 sin 3 ওমেগা টি মাইনাস 8 ডিগ্রি প্লাস 4.65 sin 5 ওমেগা টি মাইনাস 34.3 ডিগ্রি। তাহলে এটা গেল ভোল্টেজ, এটা আসলে কারেন্ট। এখান থেকে আমাদের বের করতে বলছে যে ফাইন্ড দা পাওয়ার সাপ্লাই বাই দা সোর্স, অলসো ফাইন্ড আউট ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। তার মানে পাওয়ার বের করতে বলছে এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর দুটোই। তো ঠিক আছে, প্রথমে আমরা পাওয়ারটা বের করি, পাওয়ার কমপ্লেক্স ওয়েভ পাওয়ার। তো এই ওয়েভের সাথে কোন কারেন্ট, এই যে ট্রাম, এই ট্রামের সাথে কারেন্টের কোন ট্রাম মিল আছে, এই ট্রাম না, কিভাবে বুঝলাম, এখানে ওমেগা এখানে ওমেগা টি, সুতরাং এই ট্রাম যা এই ট্রাম কি একই, অর্থাৎ এই দুইজন একই সাথে চলতেছে, একই ফ্রিকোয়েন্সি চলছে। আমি আগেই বলেছি আপনাদের যে ফ্রিকোয়েন্সি পাওয়ার যখন বের করবো বা যখন আমরা টাইমিং ডায়াগ্রাম অঙ্কন করবো, যখন আমরা ভোল্টেজ এবং কারেন্ট যখন কাজ করবো, তখন উক্ত ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন সেম থাকতে হবে। দ্যাট মিন্স দুটোই সাইন বা দুটোই কস এবং দুটোই সেম ফ্রিকোয়েন্সি। সেটা শুধু কমপ্লেক্স ওয়েভ না, নরমাল ওয়েভ একই কথা বলেছি। তো দেখেন এটা এর ফ্রিকোয়েন্সি এবং এর আর এর ফ্রিকোয়েন্সি এর মিল আছে, তাহলে এখন অবশ্যই এই দুজন মিলে একটা পাওয়ার হবে। তো যদি এটা কস থাকে কনভার্ট করে সাইনে নিতাম, দুটোই সাইন আছে, এখানে ঝামেলা নাই, বা দুটোই কস রাখতে হবে, যেকোনো একটা রাখলেই হবে। তাহলে আমরা লিখি যে 141 ইনটু 116.5 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল তো 0, কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস আবার মাইনাস, তাহলে 54.45 প্লাস 54.45 বাই কত হবে 2। আচ্ছা প্লাস, আচ্ছা দ্বিতীয়টা কত 42.3, অ্যাঙ্গেল কত ভোল্টেজের, ভোল্টেজের কোনো অ্যাঙ্গেল নাই, তো কারেন্ট 3 ওমেগা টি, কারেন্টের কোনটা 3 ওমেগা টি আছে, এইটা না, সেম ফ্রিকোয়েন্সি, তাহলে এইটা করতে হবে। 8.43 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, সূত্রের মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে কি হবে প্লাস হবে, এটাও 2 প্লাস ভোল্টেজ অ্যাঙ্গেল ইনটু ভোল্ট ভিআই cos θ, অর্থাৎ 28.28 ইনটু 4.65 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, এটা 5 এটাও 5, তাই এটা আর এটা মিলে পাওয়া যাবে cos ভোল্টেজ অ্যাঙ্গেল 0, কারেন্ট অ্যাঙ্গেল কত মাইনাস মাইনাস প্লাস, তাহলে 34.3 বাই আমরা বলতে পারি 2। তাহলে আমাদের যে এভারেজ পাওয়ার চলে আসবে, আমাদের এভারেজ পাওয়ার চেয়েছে সেটা কত আসবে 871.5 ওয়াট, এই একটা आंसर। তারপর বের করতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তো পাওয়ার ফ্যাক্টর কস্টটা মানে কি অ্যাক্টিভ পাওয়ার পি বাই অ্যাপারেন্ট পাওয়ার এস, বের করতে হবে। এস বের করতে লাগলে আমাদের আরএমএস টাইম এবং আরএমএস ভোল্টেজ লাগবে, তাহলে বের করি আরএমএস, মানে ইন্টিগ্রেশন দিয়ে করি বা অন্য যা কিছু দিয়ে করি, কথা একই। ঠিক আছে, যদি ভেক্টর দিয়ে করি তাহলে কি 141 ভাগ √2 স্কয়ার প্লাস 42.3 বাই √2 স্কয়ার প্লাস 28.8 বাই √2 স্কয়ার। আচ্ছা দিলে এখানে মান আসবে ভিআরএমএস 106.065 ভোল্টেজ। আচ্ছা তাহলে এখন আরএমএস লিখতে পারি আমরা সেম সূত্র, √2 ভিএম বাই √2, আইএম বাই √2, আইএম মানে 16.5 ভাগ √2 স্কয়ার প্লাস, আচ্ছা আবার আইএম বাই 2, আইএম কত 8.43 ভাগ √2 স্কয়ার প্লাস, তারপরে 4.65
4.65 ভাগ √2 স্কয়ার। তাহলে আমাদের এখানে যে মানটা দিবে সেটা হচ্ছে 13.51 অ্যাম্পিয়ার। তাহলে আমরা VRMS এবং IRMS কিন্তু অলরেডি পেয়ে গেছি। VRMS এবং কি IRMS অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন আমরা S পাবো। S মানে কি VRMS ইনটু IRMS। তো VRMS কত পেয়েছি আমরা? VRMS পেয়েছি হলো 106.065। IRMS কত? 13.51 দিলে আমাদের আসবে হচ্ছে 1432.938 VA। তারপরে পরে একক কি VA। আচ্ছা, তাহলে আমরা এখন পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর PF মানে কি P ভাগ কি S। এর পরিমাণ কত? 106 বাই S এর পরিমাণ কত? 1432.938। তাহলে কত আসলে পাওয়ার ফ্যাক্টর? 0.6। 0.6 এক মিনিট, 0.6 তো 871 ভুলেছি তো, এখানে 871 একটি পাওয়ারটা কত? 871, কারণ 106 লিখেছি। একটি পাওয়ার 871.5। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত আসলে? 0.6। তাহলে এটা ল্যাগিং না ক্লিয়ারিং দেখি তো, চলেন বের করা যায় কিনা। না লিখলেও তো, তবে দেখেন বের করা যায় কিনা। এটা 0 ডিগ্রিতে, এটা মাইনাস, এটার বেলায় ল্যাগিং। এটা 0 ডিগ্রিতে, এটা মাইনাস, তাহলে এটার বেলায় ল্যাগিং। এটা 0 ডিগ্রিতে, এটা মাইনাস, তাহলে এটার বেলায় ল্যাগিং। তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কি হচ্ছে? ল্যাগিং হচ্ছে। তাহলে লিখতে পারি 0.6 কি ল্যাগিং। এই হচ্ছে আমাদের আরো একটি आंसर। শেষ। দেখেন আর কোনো সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ বলেন, কি একজন ডাক্তার মনে হয়? আসলে ম্যাথমেটিক্যালি ওরকম সম্ভব না, সবসময় এরকমই থাকবে, ঠিক আছে? তারপর যদি কখনো ভিন্ন দেখেন তখন শুধু 0.6 লিখে আসবেন। আমরা তো এই সিগন্যাল দেখলাম, ঠিক আছে? আমরা তো এই সিগন্যাল এবং কি এই সিগন্যালটা দেখলাম। এখন প্রশ্নে একটা সিগন্যাল আছে দেওয়া আছে কি আমাদের, সাপোজ যখন সার্কিট দেওয়া আছে তখন তো ভোল্টেজ থেকে কারেন্ট বের করতে হবে। তো সেই সময় ভোল্টেজ থেকে কারেন্ট যদি একটা ল্যাগিং হয়, বাকিগুলো কি হয়ে যাবে? ল্যাগিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন 3 নম্বরটা করবো। 2 নম্বরটা আপনাদের কাজ, 2 নম্বরের কাছে 3 নম্বরটা করবো। আজকে মনে হয় না শেষ হবে, আর একটা ক্লাস লাগবে ফান্ডামেন্টালে। তাহলে একটা ক্লাস নিব, নিয়ে তারপর একটা রিভিউ ক্লাস নিব। ক্লাস হচ্ছে 17-16তম ক্লাস, আর একটা নিব 17, আর তারপর একটা নিব রিভিউ ক্লাস। 18টা ক্লাসে ফান্ডামেন্টাল শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ফান্ডামেন্টাল কোনো কিছু বাকি থাকবে না। দেখেন একটা, হ্যাঁ, ফান্ডামেন্টাল উপরে রিভিউ ক্লাস নিয়ে একটা এক্সাম নেব। আচ্ছা, তোমার এখানে একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ, একটা ভোল্টেজ ইকুয়েশন দেওয়া আছে। মানে এইবার একটু আগে যেটা করছি সেখানে আমাদের ভোল্টেজ কারেন্ট দুটোই দেওয়া ছিল, যার আমরা অনায়াসে বের করতে পেরেছি। তোমরা যদি ভোল্টেজ দেওয়া থাকতো, যদি ভোল্টেজ দেওয়া থেকে সার্কিট কনস্ট্যান্ট মানে সার্কিট প্যারামিটার দেওয়া থাকতো, তখন কিভাবে করতাম সেটা বলবো। দেখেন, তো ভোল্টেজ দেওয়া আছে প্রশ্নে E = 250 sin ওমেগা টি প্লাস 50 sin 3 ওমেগা টি প্লাস π/3 মানে 60 ডিগ্রি। আচ্ছা, প্লাস 2 sin, এখানে ওমেগা টি মিস্টেক আছে, 5 ওমেগা টি হবে, শুধু ওমেগা টি না, এই জায়গায় হবে 5 ওমেগা টি। হ্যাঁ, এক মিনিট দেখে নিতাম, 5 হবে এবং এটা 20 হবে। হ্যাঁ, প্রশ্নটা এই ছেড়ে যাবো প্রশ্ন, তো মাঝে মাঝে পিডিএফ একটু সমস্যা আছে, পেটে যাবো প্রশ্নে ছেড়ে যাবো যে প্রশ্ন, সেখানে মূল বইতেও একটু কিছু জায়গায় মিসিং আছে এবং পিডিএফও মিসিং আছে। যাই হোক, এটা থেকে যাবো প্রশ্ন বলে মনে আর কি। তো আমরা দেখছি প্রশ্ন বলা আছে E = 250 sin ওমেগা টি প্লাস 50 3 ওমেগা টি প্লাস π/3 মানে 180/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো পরের টার্ম বলা আছে, প্রশ্নে আছে 2 sin ওমেগা টি প্লাস 5 π/6, ওই জায়গায় ভুল আছে, সঠিক হবে হচ্ছে 20 sin। হ্যাঁ, কারণ এটা যদি 50 হয় এটা কখনো 2 হতে পারে না, এটা একটু কম, কিন্তু এত তো কমতে পারে না। যাই হোক, এটা কত হবে? 20, সলিউশনে লেখা আছে এটা 20। তাহলে 20 sin 5 ওমেগা টি, 5 ওমেগা টি বসায় নিতে হবে, ইনটু 5 π/60, সরি 5 π/6 মানে হচ্ছে আপনার 150 মেবি, তারপর একটু করে নেই, 5 π/6 মানে 5 ইনটু 180 বাই হচ্ছে 6, হ্যাঁ 150। কত আসলে আমাদের? 150, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের বাইর করতে বলেছে আরএম অ্যান এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট। তার মানে এই যে দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে কারেন্টের ইকুয়েশন হোয়াট, তারপর বের করতে বলেছে যে আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট এন্ড ভোল্টেজ। তো ভোল্টেজের আরএমএস ভ্যালু বের করতে বলছে, কারেন্টের আরএমএস ভ্যালু নির্ণয় করতে বলছে, আর কি বের করতে বলছে? টোটাল পাওয়ার সাপ্লাই, টোটাল পাওয়ার সাপ্লাই। তো টোটাল পাওয়ার সাপ্লাই বের করতে বলছে, পি এভারেজ পাওয়ার। তারপর কি বের করতে বলছে? পাওয়ার ফ্যাক্টর, পিএফ পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, যেখানে ওমেগা দেওয়া আছে 314 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এখানে দেওয়া আছে সার্কিটটা, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তুমি অঙ্কন করে সার্কিট সম্পূর্ণ হবে। এই যে E সাপ্লাই ভোল্টেজ E, রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম। আচ্ছা, ইন্ডাক্ট্যান্স কত? 0.05 হেনরি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সার্কিটে যদি এই সিগন্যালটা প্রেরণ করা হয়, তাহলে পাওয়ার কত হবে, এভারেজ পাওয়ার কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে, আরএমএস ভ্যালু কত হবে, এবং কারেন্টের তাৎক্ষণিক ইকুয়েশন কত হবে। তো আমরা কারেন্টের তাৎক্ষণিক ইকুয়েশন বের করতে পারলে তো অনায়াসে পেয়ে যাবো, তাই না? আমাদের এখন উদ্দেশ্য কারেন্টের তাৎক্ষণিক ভ্যালু বের করা। তো কারেন্টের সূত্র কি আমরা সবসময় জানি? দেখেন, কারেন্টের সূত্র আমরা সবসময় জানি I = V/Z, মানে মোট ভোল্টেজ ভাগ মোট বাধা। কারেন্টের সূত্রটা কি? মোট ভোল্টেজ ভাগ মোট বাধা। তাহলে মোট বাধা বের করতে হবে, তাই না? তো মোট বাধা একসাথে বের করতে পারবো না, কেন? কারণ এখানে ওমেগা, তাহলে এর জন্য ইন্ডাকটেন্স একরকম দিবে, আবার এখানে কি 3 ওমেগা না, তাহলে এর জন্য ইন্ডাকটেন্স আবার 3 গুণ দিবে। এখানে কি ওমেগা কত? 5 ওমেগা না, তাহলে প্রথমে ওমেগার জন্য যে ইন্ডাকটেন্স ছিল, এখানে এখন কত গুণ দেবে? 5 গুণ দেবে। কত গুণ দেবে? 5 গুণ, তাই না? সবার কাছে হবে না, তাহলে আমরা আলাদা বের করে নিই। মনে করি Z1 Z3 এবং কি Z5। আচ্ছা, তো Z1 Z3 Z5 বের করার আগে আমরা X1 X3 এবং X5 বের করে নিই। তো XL1 মানে কি? ওমেগা ইনটু L। এক মিনিট,
তো ওমেগা ওমেগা মানে কত 314 ইনটু এল এল মানে 0.05 দিলে আমাদের আসবে হলো এখানে যা আছে তাই বসাই দিলাম সলিউশন করলাম না 15.7 ওহম। আচ্ছা তারপরে এক্সেল 3 বলি তাহলে এক্সেল 3 তে যে ওমেগা ওমেগা কয় গুণ হয়ে যাবে 3 গুণ তো 3 গুণ সরাসরি 3 গুণ বসাই দিলে হবে অথবা 3 ইনটু 314 ইনটু 0.05 দিলে হবে এই 3 গুণ বসাই দেই এত কাহিনী না করে 15.7 তাহলে আসবে কত আসবে হচ্ছে 47 দশমিক 3 গুণ 47 দশমিক কত 1 আচ্ছা এক্সেল 1 বের করতে 0 বের করি 0 মানে কি 20 প্লাস 0 15.7 তো জেড থেকে এখন কত আসলো 20 প্লাস যেহেতু সব ইন্ডাকটেন্স তাই প্লাস ক্যাপাসিট্যান্স থাকলে দিতাম মাইনাস 0 47.1 আচ্ছা রেজিস্ট্যান্স সেম না কেন কারণ রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না ফ্রিকোয়েন্সি যাই পরিবর্তন করে না কারণ রেজিস্ট্যান্স তাই তো ফ্রিকোয়েন্সির সাথে কি পরিবর্তন হয় ইন্ডাকটেন্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স না সেজন্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ভিন্ন ভিন্ন হচ্ছে আচ্ছা তারপরে আগে x4 x5 টা বের করেন x5 তাহলে কত গুণ হবে 5 গুণ অর্থাৎ 5 ইনটু 15.7 কত আসলো তাহলে আমাদের আসলো হচ্ছে 81 তাহলে না z5 z5 ইকুয়াল লিখতে পারি যে 20 প্লাস 0 81 ওহম তাই তো এবার আমরা টোটাল জেডটি তো টোটাল জেডটি মানে কি টোটাল জেডটি মানে z1 যোগ z2 যোগ z3 টোটাল জেডটি মানে কিন্তু আমাদের তো টোটাল জেডটি বের করতে বলে না তো আমাদের যেটা বের করতে বলছি আমাদের বের করতে বলছি কারেন্ট ইকুয়েশন কারেন্ট ইকুয়েশন বাই করব কোনো সমস্যা নেই কিভাবে এর ভোল্টেজ প্রথমটা ভোল্টেজ ভাগ প্রথমটা ইম্পিডেন্স দ্বিতীয়টা ভোল্টেজ ভাগ দ্বিতীয়টা ইম্পিডেন্স তৃতীয়টা ভোল্টেজ ভাগ তৃতীয়টা কি ইম্পিডেন্স এভাবে করলে আমরা কারেন্ট পেয়ে যাব যদি এভাবে করি তাই কারেন্ট পেয়ে যাব জায়গা নাই সার্কিটটা মুছে দেই সার্কিটটা মুছতে হবে সেটা মুছে দেই সিরিজ সার্কিট একটা তো দেখি আই ম্যাক্সিমাম দিয়ে করি তাহলে 250 কোনো ভোল্টেজ অ্যাঙ্গেল আছে নাই বাই কত z1 z1 আচ্ছা সার্কিট মোছার দরকার নাই যেমন আছে মনে রাখতে জায়গা হবে 0.05 হেনরি আর এটা কত 20 ওহম এটা হচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 9.84 আপনি একটু ক্যালকুলেশন করে না আমি এখানে বইটা বসা দিচ্ছি ক্যালকুলেশন করে দেখেন মাঝে মাঝে ঠিক হচ্ছে কিনা তাহলে i1 ধরেন এটা তাহলে i3 50 অ্যাঙ্গেল কত 60 ভাগ z3 কত পাইছি এই যে z3 লিখি মান বসাবো না তাহলে i3 আসবে হচ্ছে আমাদের 0.9 অ্যাঙ্গেল অফ -7 অ্যাম্পিয়ার তারপরে i5 মানে কত 20 অ্যাঙ্গেল অফ 150 বাই z5 মান বসলে কত আসবে আমাদের 0.25 অ্যাঙ্গেল অফ কত 74.3 ডিগ্রি আচ্ছা এখন আমরা টোটাল আইটি বের করতে পারি কি হচ্ছে টোটাল আইটি অর্থাৎ তাৎক্ষণিক আকার ঠিক আছে এটা ছিল ফেজর আকার এবার তাৎক্ষণিক আকার লিখি 9.84 তো ফেজর টাইম কি লিখছি আমরা ম্যাক্সিমাম লিখছি না তাহলে ম্যাক্সিমাম রাখলাম তো প্রথমটা কত সিগন্যাল কি sin ওমেগা টি আচ্ছা থার্ডটা সিগন্যাল কত 0.9 প্লাস 0.9 sin 3 ওমেগা টি অ্যাঙ্গেল কত আসছে -7 ডিগ্রি আচ্ছা তারপরে তৃতীয়টা কত হবে 0.25 sin 5 ওমেগা টি 74 ডিগ্রি 5 ওমেগা টি কত আসছে প্লাস 74.3 প্লাস 74 কত আসছে 3 তাহলে এই হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন দেখেন কারেন্টের ইকুয়েশন নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা যদি থেকে থাকে তাহলে বলতে পারি কারেন্টের এই ইকুয়েশন নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছি না আমি প্রথমটাই ও হ্যাঁ 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 এখানে ভুল হয়েছে হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে অ্যাঙ্গেলটা লিখি নাই এটা লিখতে হবে এটা মিস্টেক হয়েছে আচ্ছা কত 9.84 sin ওমেগা টি মাইনাস 38.1 এটা হবে ঠিক আছে মিলাইনি দেখি 9.84 মাইনাস 38 0.9 মাইনাস 7 0.25 14.3 দেখেন এবার কারো কোনো অসুবিধা আছে কিনা এটা কিন্তু টোটাল হবে না এটা ভুল রেজিস্ট্যান্স তাহলে 3-4 না আলাদা আলাদা জন্য আলাদা আলাদা হবে আচ্ছা এটা তো অসুবিধা নেই কারণ না ঠিক আছে তাহলে আমরা এখন যাই কি ভিআরএমএস আইআরএমএস এগুলো করে দিতে হবে কত করছি ওয়েবের বেলায় আচ্ছা ঠিক আছে তো ভিআরএমএস মানে কি আচ্ছা ঠিক আছে ভিআরএমএস মানে কি ইন্টিগ্রেশন দিয়ে যদি করাই তাহলে ক্যালকুলেটর আপনি বুঝবেন না আচ্ছা ঠিক আছে তবে ইন্টিগ্রেশন দিয়ে করাই দেখেন রেজাল্ট ওটাই আসবে এখানে করা আছে অন্যভাবে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করাই এখানে ক্যালকুলেটর বুঝবেন না পরে ক্যালকুলেটরে ভিডিও দিতে হবে আপনাদের আমরা তাহলে এটা কত 0 থেকে পাই বা 0 থেকে 2 পাই একই কথা 0 থেকে 2 পাই দিলে যে রেজাল্ট আসবে 0 থেকে পাই দিলে সেই রেজাল্ট আসবে 0 থেকে যদি পাই দিই তাহলে পাই দেওয়া ভাগ 0 থেকে যদি 2 পাই দিই তাহলে 2 পাই দেওয়া ভাগ আচ্ছা তাহলে এখানে কিভাবে দিব তাহলে আমরা যে লিমিট দিয়ে 250 দেখেন বুঝেন কিনা sin ওমেগা টি না লিখে আমরা থিটা লিখি সুবিধা হবে হ্যাঁ আচ্ছা থিটা প্লাস পরটা কত 50 sin শুধু থিটা অ্যাঙ্গেল কিন্তু হবে না ইন্টিগ্রেশনের সময় অ্যাঙ্গেল হবে না আচ্ছা তারপরে সরি শুধু থিটা না থিটা কারণ ওমেগা টি আমরা থিটা বলছি ওমেগা টি বললে তো অসুবিধা নাই থিটা বললে ওমেগা টি দেওয়া থিটা ওমেগা টি মানে থিটা মানে থিটা এর ওমেগা টি এখানে পাই 3 গুণ তাহলে এখানে 3 ওমেগা 3 থিটা প্লাস আবার কত 20 sin 5 থিটা যেহেতু আপনি এইভাবে উপরে অভ্যস্ত তাহলে থিটা ধরে দেখালাম দিয়ে d থিটা ভাগ কত হবে ভাগ হবে পাই কারণ 0 থেকে পাই এজন্য পাই ভাগ 0 থেকে 2 পাই দিলে কত হইতো 2 পাই দেওয়া ভাগ হবে ইন্টিগ্রেট আরএমএস না তাহলে স্কয়ার হবে তো তাহলে আমি করে দেখি রেজাল্ট আসলে এরকম আসে কিনা আপনারা করেন এটা যেহেতু চাইলে নেই অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান √0 থেকে পাই আচ্ছা তাহলে 250 sin x
প্লাস 50 সাইন 3x প্লাস 20 সাইন 5x ডিভাইড বাই পাই। ওফো স্কয়ার হবে তো। আচ্ছা দেখেন, আপনারা করে দেখেন কত আসলো। স্কয়ার 180.83, একদম কাটাই কাটাই 180.8, ঠিক আছে, 80 রেখে। তো আমরা একটু আগে যেভাবে করলাম ভিআরএমএস ওইভাবে করলো, যে রেজাল্ট এভাবে করলো কি একই রেজাল্ট। আচ্ছা, তো আইআরএমএস সেম ভাবে করেন, রেজাল্ট পড়ে আসবে 0 থেকে পাই কত এখানে, যে 9.84 সাইন থিটা প্লাস 0.9 সাইন 3 থিটা প্লাস 0.25 সাইন 5 থিটা বা 5 ওমেগা টি, যেটাই দেন না কেন কথা একই হবে। হ্যাঁ, স্কয়ার ডি থিটা, যেহেতু এগুলো কি দিচ্ছি আমরা, থিটা দিয়েছি তাই এখানে থিটা। যদি এগুলো আমরা ওমেগা টি দিতাম তাহলে এখানে ডি ওমেগা টি দিতাম, মানে ওমেগা টির সাপেক্ষে ক্যালকুলেট করতাম। তাহলে আই আর এম এস ভ্যালু আসবে আমাদের, আমি এটা বললাম না, যেহেতু সেম আসছে সেমই আসবে। কত আসবে? 7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই আর এম এস ভি আর এম এস দেখেন নির্ণয় শেষ। তার কোনো প্রশ্ন থাকলে এটা বলতে পারি, এটা নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। দেখেন এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, আমি মুছে দেবো, সামনের দিকে আগাবো কারণ এখানে জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম, ওইদিকে থাক। আর অল্প একটু বাকি আছে, পাওয়ার ফ্যাক্টর এবং এভারেজ পাওয়ার। কারেন্টটা মুছে দিলাম, সমস্যা নেই, খাতায় তো আছে। তো এভারেজ পাওয়ার সূত্র তো আমরা জানি, যে সাপোজ এর পাওয়ার আর যে কারেন্টের ইকুয়েশন টি ওয়ান, তারপরে কি ধরি পি3, তারপরে কি পি5, মানে একটু মুছে দিলাম, এটা লিখবো না, লিখি যেহেতু মুছে দিচ্ছি। 9.84 সাইন ওমেগা টি মাইনাস 38.1 প্লাস 0.9 সাইন 3 ওমেগা টি মাইনাস 7 প্লাস 0.25 সাইন 5 ওমেগা টি প্লাস 74.3। আচ্ছা, তো P1 মানে কি? এর ওমেগা টি, এটা ওমেগা টি, তাহলে A এবং A পাওয়ার মানে P1, P3 মানে কি? এই যে 3, এর 3 ওমেগা টি, এর 3 ওমেগা টি, অর্থাৎ A এবং A পাওয়ার মানে P3, P5 মানে কি? A এবং A পাওয়ার মানে কি? P5। তো এইভাবে করলেও হবে, অথবা আমরা জানি পাওয়ার সূত্র কি, I স্কয়ার আর। যদি রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে তাহলে I স্কয়ার আর, আর মানে কি আরএমএস, কারণ পাওয়ারটা সবসময় কি হয় আরএমএস হয়। এটা আমরা দুইভাবে প্রমাণ করেছি, গত ক্লাসে আমরা করেছি ইনস্ট্যান্টাস পাওয়ার যে VT/IT, ইনস্ট্যান্টাস পাওয়ার VT P ইনটু এইটা, এবং এই ইনস্ট্যান্টাস পাওয়ার ইনস্ট্যান্টাস পাওয়ার ইকুয়াল টু ইনস্ট্যান্টাস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টাস কারেন্টকে আমরা ইন্টিগ্রেশন করে ইনস্ট্যান্টাস পাওয়ারের সূত্র আমরা গতদিন আমরা প্রমাণ করেছি, তাই না? আবার সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা আবার বাইর করেছি কি, আমরা বাইর করেছি এভারেজ পাওয়ার সূত্র। প্রথমে কি করেছিলাম, যে ইনস্ট্যান্টাস পাওয়ারের সূত্র কি, ন্যাচারালি যে ইনস্ট্যান্টাস ভোল্টেজ ইনটু ইনস্ট্যান্টাস কি কারেন্ট, এখান থেকে এটা আমরা একটা ফর্মেটে দাঁড়াইছি, সেটা হলো ইনস্ট্যান্টাস পাওয়ারের সূত্র শেষ মেনে দাঁড়াইছি। তারপর আমরা সেই ফর্মেটটাকে ইন্টিগ্রেশন করে আমরা এভারেজ পাওয়ারের সূত্র বানাইছি। তাহলে শেষ মেশ প্রমাণটা কি ছিল, যে যদিও পাওয়ারটা এভারেজ তবু রেজাল্ট কি আসছিল, যে ভি আরএমএস আই আরএমএস কস থিটা ভি মাইনাস থিটা আই, তাই না? ইন্টিগ্রেশন করে আমরা রেজাল্ট কিন্তু আসলো। অর্থাৎ এভারেজ পাওয়ার বললেও আমাদের মানটা কিসে নিতে হয়, আরএমএস নিতে হয়। যেরকম আমরা যে এভারেজ ভ্যালু কিভাবে বের করি, ইন্টিগ্রেশন মাধ্যমে বের করি, এভারেজ ভোল্টেজ এভারেজ কারেন্ট ভাবে, এভারেজ ভোল্টেজ বা এভারেজ কারেন্ট যদি বের করতে চাই তাহলে ইনস্ট্যান্টাস ভোল্টেজ বা ইনস্ট্যান্টাস কারেন্টকে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। সেম ভাবে এভারেজ পাওয়ার বের করতে চাইলে ইনস্ট্যান্টাস পাওয়ারকে ইন্টিগ্রেশন করতে হবে। ইনস্ট্যান্টাস পাওয়ারকে ইন্টিগ্রেশন করে কতদিন আমরা কিন্তু এই রেজাল্টটা দাঁড় করাইছি, যে পাওয়ার এভারেজ হলেও মানগুলো কিসের হয়, আরএমএস। এভাবে তো প্রমাণ করেওছি। আবার আরএমএস ভ্যালু নিয়ে যখন কথা বলছিলাম তখনও এভারেজ পাওয়ার ডিসেপারেটেড কিভাবে আরএমএস হয় সেটাও কিন্তু আমরা দেখেছি, আমি দুইভাবে প্রমাণ করাই দিয়েছি। যাই হোক, তাহলে পি এভারেজ মানে কি, যে কমপ্লেক্সের প্রথম হারমোনিক্সের পাওয়ার যোগ দ্বিতীয় হারমোনিক্সের পাওয়ার যোগ তৃতীয় হারমোনিক্সের পাওয়ার, মানে যতগুলো থাকবে সব পাওয়ার যোগফল, অথবা পাওয়ার সূত্র আমাদের আই স্কয়ার, যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে তাহলে তো ঝামেলা না, আগে আই স্কয়ার দিলে কিন্তু হয়ে যাবে, আই স্কয়ার দিলেই হয়ে যাচ্ছে। তো আই আই মানে কত, আই মানে আরএমএস কত 7, 7 স্কয়ার আর মানে কত 20, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা 7 7 49, 49 ইনটু 20 আসবে 980। হ্যাঁ, 900 কত আসবে, 80, 980 ওয়াট। এই হচ্ছে আমাদের একটা आंसर। তারপরে করতে বলছে কি পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে আমাদের এস নির্ণয় করতে হবে, এস ইনটু কি ভি আরএমএস ইনটু আই আরএমএস। তো ভি আরএমএস কত বেরিয়েছে 180.8, আই আরএমএস কত বেরিয়েছে 7, দিলে কত হচ্ছে আমাদের 180.8 ইনটু কত 7, 1265.6 ভি। তাহলে পাওয়ার ফ্যাক্টর পি মানে অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার কত 980 বাই অ্যাপারেন্ট পাওয়ার কত 1265.6। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত আসলো আমাদের 980 ভাগ आंसर 0.77433। ল্যাগিং নাকি লিডিং দেখেন তো, আমরা দেখে নিই ল্যাগিং নাকি লিডিং। ভোল্টেজ থেকে কারেন্ট কি পেছনে, লাগিং। ভোল্টেজ থেকে কারেন্ট কি পেছনে, মানে ভোল্টেজ কত 60 ডিগ্রি, কারেন্ট কত -7, তাহলে লাগিং। আবার ভোল্টেজ থেকে কারেন্ট পেছনে, ভোল্টেজ 150, কারেন্ট কি 74 প্লাস 74, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট এটা কি পেছনে, তার মানে তিন টার্মে ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে আছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এর পাওয়ার ফ্যাক্টর কি লাগিং। এই যে आंसर শেষ। আমি সময় দিচ্ছি, আপনারা দেখেন। কারণ কোনো অসুবিধা আছে কিনা দেখেন তো এখানে। তাহলে এটা মুছে দিলাম, এখন এটা তাহলে আমি মুছে দিলাম। আমরা এটা নিয়ে এখন 3 নম্বরটা করালাম, 1 3 করালাম।
এবার আসবো হচ্ছে আমরা 5 নম্বরে। 5 না সরি 8 নম্বর। এবার দেখবো হচ্ছে আমরা 8 নম্বর, আপনাদের 9-10 9-10টা পরে করাবো, কারণ 9-10টা হচ্ছে 3 ফেজ না, 9 এবং 10টা কি 3 ফেজে। তো 3 ফেজ আমরা এখনো শেষ করি নাই। আমরা যখন পলিফেজ শেষ করবো, এই স্মাইল মিট করে রাখো, তোমার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আমরা যখন পলিফেজ করবো তখন আবার এখানে ব্যাক আসবো পলিফেজ করার পরে 9 এবং 10 নম্বর করার জন্য, ঠিক আছে? হারমোনিক্স তো হারমোনিক্সের মধ্যে আমরা সব অনেক কিছু দিয়ে দিচ্ছি যাতে এক চান্সে সব হয়ে যায়। তো দেখেন এবার 9 নম্বরটা কি বলেছে, সরি 8 নম্বরটা প্রশ্নটা দেখি। 8 নম্বরটা বলেছে যে এ হ্যাভিং কয়েল আর ইকুয়াল টু 100 ওহম এন্ড এল ইকুয়াল টু 0.1 হেনরি ইজ কানেক্টেড ইন এ সিরিজ উইথ এ ক্যাপাসিটর অ্যাক্রস এ সাপ্লাই, তাই না? আচ্ছা, তাহলে ওই অনুসারে সার্কিটটাকে আমরা ডিজাইন করে নিই। একটা রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর, একেই তো কয়েল বলে। এর সাথে সিরিজে কি আছে? ক্যাপাসিটর কানেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেকটা কিন্তু সিরিজ সার্কিট ফান্ডামেন্টাল শেষ করে দিলাম। এখানে কত আছে? 100 ওহম। এখানে কত হেনরি? এখানে দেওয়া আছে 0.1 হেনরি। এটা সেটা কোনো বের করে নাই, কারণ পরে প্রশ্নটা অ্যাড করেছি তো অফলাইনে, ওদের পড়ানোর পরে এই প্রশ্ন ভাবলাম এখানে অ্যাড করে দিই, তাই এখানে অ্যাড করেছি। আচ্ছা, সি ইকুয়াল টু 1। আচ্ছা, তারপরে আমাদের ভোল্টেজটা কত দিছে? এখানে ভোল্টেজটা দেওয়া আছে ই ইকুয়াল টু 200 sin 314t। এই দেওয়া আছে কত? 200 sin 314t প্লাস তারপরে ভোল্টেজ কত দেওয়া আছে? 5 sin 3454t। 5 sin 3454t, ঠিক আছে? 3454। আপনাদের মেবি আগে বলেছিলাম, তবে একটু আমি বলে দেই যে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে যত গুণ বৃদ্ধি পাবে, অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড ধীরে ধীরে কি ততই হ্রাস করবে। তার মানে ফ্রিকোয়েন্সি 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ এরকম বৃদ্ধি পায় কমপ্লেক্স হলে, কিন্তু তার ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়ে থাকে। তার মানে এখানে 200 হয়, কয়েকটা 200 কম হবে, বেশি হওয়া পসিবল না। 200 কি হবে? সবসময় কম হবে। তো দেখেন এখানে 314টি, ওখানে 3454, তাহলে কত হচ্ছে ভাগ? 3454 ভাগ 314, তার মানে 11। আমরা এখানে একটু সহজ করে নিই যে ই ইকুয়াল টু 200 sin 314t প্লাস 5 sin 9 ইনটু 11 ইনটু 314t। তার মানে ফান্ডামেন্টাল হারমোনিক্স মানে প্রথমটা যে ওয়েভ, ফান্ডামেন্টাল থেকে এই ওয়েভটা 11 গুণ বেশি আছে। ওয়েভটা কি আছে? 11 ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা কত গুণ? 11 গুণ। এখানে প্রথম প্রশ্ন কি বলছে যে দ্য ইকুয়েশন অফ দ্য কারেন্ট। প্রথমে আমাদের কি বের করতে বলছে? যে কারেন্টের ইকুয়েশনটা বাই করো। তার আগে বের করতে হোয়াট ইজ দ্য ক্যাপাসিট্যান্স উইল বি রিকোয়ার্ড টু প্রোডিউস রেজোনেন্স উইথ দ্য এলিমেন্ট হারমোনিক, ঠিক আছে? তার মানে এলিমেন্ট হারমোনিক্সে যদি রেজোনেন্স সংঘটিত হয় তাহলে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স প্রয়োজন হবে সেটা বাই করো। তো রেজোনেন্স আবার কি? এটা আমরা রেজোনেন্স সার্কিট যখন করবো তখন ডিটেইলস বুঝাবো। এখন শুধু আপাতত এইটুকু জানবেন যে সিরিজ সার্কিটের রেজোনেন্স মানে এক্সএল ইকুয়াল টু এক্সি। সিরিজ সার্কিটের রেজোনেন্স মানে এক্সএল ইকুয়াল টু কি? এক্সি। এতটুকু আর কোনো কিছু না। সিরিজ সার্কিটের রেজোনেন্স মানে এক্সএল ইকুয়াল টু এক্সি। তো কোন হারমোনিক্সের রেজোনেন্স বলছে? এলিমেন্ট হারমোনিক্স। এলিমেন্ট হারমোনিক্স এক্সএল বের করি আমরা আগে, যে এক্সএল এলিমেন্ট। তো এলিমেন্ট এক্সএল মানে কি? ওমেগা এল। ওমেগা কত? অবশ্যই এলিমেন্ট ওমেগা হবে, ওমেগা ইনটু এল। তো ওমেগা এলিমেন্ট মানে কত? 11 ইনটু 314 ইনটু এল কত? 0.1। তাহলে আমাদের কত আসলে এখানে? 11 ইনটু 314 ইনটু 0.1, 345 পয়েন্ট কত? 4। 11 ইনটু 314.0.1। আচ্ছা, দেখো 345.1। হ্যাঁ, 345 পয়েন্ট কত আসছে? 4 আসছে না? আবার দেখি, বইতে করা নাই তো। হ্যাঁ, 4 আসছে। ওহম। তাহলে এক্সএল ইকুয়াল টু এক্সি, তাহলে এটা যেহেতু এক্সএল 11 হারমোনিক্সে কি হবে? রেজোনেন্স। তাহলে 11 হারমোনিক্সের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কত? ওটাই 345.4। 345.4। আচ্ছা, ওটা ওখানে করলাম, এখানে আসে না আবার। তো আমাদের এসি কি হচ্ছে? আমরা জানি এক্সি ইকুয়াল টু কত পেয়েছি? 345.4। এক্সি মানে 1 ভাগ ওমেগা সি। এক্সি মানে কি? 1 ভাগ ওমেগা সি, কিন্তু আমরা জানি। তো লেখেন 345.4। ওমেগা মানে ওমেগা 11 কিন্তু, কারণ এটা এক্স 11, তাহলে ওমেগা কি 11। তাহলে এখন আমরা সি ইকুয়াল টু লিখতে পারছি যে 1 ভাগ ওমেগা 11 ইনটু 345.4। তাহলে সি ইকুয়াল টু কত লিখি? 1 ভাগ ওমেগা 11 মানে কত? 3 ইনটু 314, সরি 11 ইনটু 314 ইনটু 300 কত? 45.4। তাহলে সি ইকুয়াল টু কত আসলে আমাদের? 1 ভাগ 11 ইনটু 314.345.4, 314 ইনটু 45.4, 0.838 মাইক্রোফ্যারাড। 0.838 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? প্রশ্ন কি বলছিল? যে 11তম হারমোনিক্সে যদি রেজোনেন্স সংঘটিত হয় তাহলে ক্যাপাসিট্যান্সের মান কত হবে সেটা বাই করো। এই যে ক্যাপাসিট্যান্সের মান আমরা বাই করছি, তাই না? ক্যাপাসিট্যান্সের মান বাই করছি, সময় শেষ। পুরোটা কি নেব দেখি। আচ্ছা, তাহলে আমরা 11তম হারমোনিক্সে যদি রেজোনেন্স সংঘটিত হয় তাহলে আমাদের ক্যাপাসিট্যান্সের পরিমাণ কত হবে সেটা বাই করলাম। আমাদের ক্যাপাসিট্যান্সের পরিমাণ কত? 0.838 মাইক্রোফ্যারাড। 0.838 কি পেলাম আমরা? মাইক্রোফ্যারাড পেলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বের করতে বলছে? যে দ্য ইকুয়েশন অফ দ্য কারেন্টের ইকুয়েশন বলছে, তাই না? তারপরে বের করতে বলছে কারেন্টের আরএমএস মান। তো কারেন্টের ইকুয়েশন পেলে তো আরএমএস বের করতে পারবো। তো সিটা এখানে লিখে রাখি, এগুলো মুছে দেই। যে আমরা সি কত পেলাম? 11তম হারমোনিক্সে এক্সএল 11 পেলাম কত? 345.4। এক্সি 11 ওইটাও 345.4। কেন? কারণ 11তম হারমোনিক্সে তো রেজোনেন্সের বেলা এক্সএল যা এক্সি হতো। তো সি এর মান কত পেলাম? 0.838 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? তাহলে আমাদের Z1 এবং Z11 বের করতে হবে। Z1 এবং কি Z এলিমেন্ট? Z1 মানে কি? XL1 এবং XC1 বাই করতে হবে। তো XL1 মানে কি? ওমেগা 1 ইনটু L। ওমেগা 1 মানে 314 ইনটু L মানে 0.1। তো আসবে কত? 31.4। তো XC1 মানে কত আসবে? যে 1 বাই ওমেগা C1 ইনটু কি? সরি 1 বাই ওমেগা 1 ইনটু C। তাহলে লিখি 1 বাই ওমেগা 1 মানে 314, C মানে 0.838 ইনটু 10 ইনভার্স 6। কত আসবে তাহলে দেখি?
1/314 ইন্টু 0.838 ইন্টু 10^6 3800 আসছে। কত আসছে এখানে আমাদের পরিমাণ 3800, ঠিক আছে 3800 ওহম। তাহলে দেখেন পেলাম এক্সেল 1 পেলাম, এক্সেল এক্সি 1 পেয়েছি, এক্সেল 11 পেয়েছি, এক্সি 11 পেয়েছি। তাহলে এখানে তার মধ্যে দুইটা, একটা ফান্ডামেন্টাল হারমোনিক্স, একটা এলিমেন্টাল হারমোনিক্স, দুটো পেলে আমাদের এক্সেল আর এক্সি পেয়েছি। তাহলে Z1 মানে 100 প্লাস এক্সেল মাইনাস এক্সি, এক্সেল কত 31.4 মাইনাস এক্সি কত 3800। তাহলে Z1 কত আসছে আমাদের দেখি, 100 প্লাস 331.4 মাইনাস 3800 আই কত আসবে 3802.27 অ্যাঙ্গেল অফ মাইনাস 88 ওহম, ঠিক আছে। Z11, তো Z11 মানে কি সেম ভাবে 100 যোগ Z অফ এক্সেল মাইনাস এক্সি, তাহলে যেহেতু Z1 ছিল তাহলে এখানে এক্সেল 1 ছিল, এখানে এক্সেল 1 ছিল, Z11 তাহলে এখানে এক্সেল 11 আবার এক্সি 11, রেজিস্ট্যান্স তো চেঞ্জ হয় না সবসময়, তো ঠিক এক্সেল 11 কত 345.4 মাইনাস এক্সি 11 কত 345.4, তাহলে শেষ রেজাল্ট কি থাকলো আমাদের 100। রেজাল্ট আমাদের কি থাকতেছে 100 থাকতেছে, তাই না? তাহলে আমরা এখন অনায়াসে কারেন্ট ইকুয়েশনটা বের করতে পারি। সাপোজ I1, তাহলে I1 কত যে 200 ভাগ Z1, Z1 হ্যাঁ 200 ভাগ Z1, তাহলে বের সরাসরি তারপরে দেখলে যে 200 কোন আছে না ভাগ Z1, 0.052 অ্যাঙ্গেল অফ 1 মিনিট মাইনাস 88 ডিগ্রি আসলো না, রেজিস্ট্যান্স 100, তাহলে 100 মাইনাস 37.65 আই মাইনাস 88 ডিগ্রি আছে। 1 মিনিট একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসলো যে 200 ভাগ 3802.27 অ্যাঙ্গেল অফ মাইনাস 88, কত আসলো আমাদের এখানে 0.0526 অ্যাঙ্গেল অফ 88 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ কত আসলো 88 ডিগ্রি। তাহলে I11 কত আসবে, 11 এর ভোল্টেজ কত 5 বাই কি Z11, অর্থাৎ 5 বাই Z11 5 বাই কত 100, তো 5 বাই যদি 100 দেই তাহলে রেজাল্ট আসবে আমাদের 0.05 অ্যাঙ্গেল অফ কত 0, তাহলে শেষ আমরা কারেন্ট ইকুয়েশন লিখতে পারি 0.0526 কি সাইন আছে সাইন 314t প্লাস 88 ডিগ্রি প্লাস 0.05 সাইন 11 ইন্টু 314t অ্যাঙ্গেল 9 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন, এটাই কি কারেন্টের ইকুয়েশন। তো বি নাম্বারটা তো আমরা এমনিই পারবো, এটা কি বের করবো আরএমএস মানে কি যে 0.0526 ভাগ √2 স্কয়ার প্লাস 0.05 ডিভাইড বাই √2, সূত্রটা আমরা আগে দেখছি তাই বেশি বললাম না, সরাসরি লিখে দেব आंसर 0.052 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের आंसर। যদি পাওয়ার বের করতে বলতে এটা এখন ফর্মুলা আমরা জানি যে I RMS স্কয়ার ইনটু কি আর I RMS কত 0.052 আর এর মান কত 100 দিলে আমাদের মান চলে আসবে 0.052 স্কয়ার ইনটু 100 0.27 ওয়াট। এই হচ্ছে আমাদের आंसर, যাই চান না কেন একই সব সময়। দেখেন তো এটাতে কোনো সমস্যা আছে কিনা, এই ম্যাথটাতে সমস্যা আছে কারোর? সমস্যা নাই তাহলে না, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা শেষ করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ বলে বড় কথা আছে কিছু, আমি যেগুলো করে দিলাম আপনারা 9 এবং 10 ছাড়া বাকি যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখান থেকে যেটা যেটা অসুবিধা হয় আমি নেক্সট ক্লাসে করাই দেবো, ঠিক আছে? আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আজকে যেহেতু নেক্সট সার্কুলার দিয়েছে, নেক্সট সম্বন্ধে জানতে চাই, আজকে সার্কুলার দিয়েছে আরো দ্বিতীয় সার্কুলার দিয়েছে, সাথে সাথে সবাই জিজ্ঞেস করছে, আমি দিয়েছি এটা আপনার সামনে বলার চেষ্টা করছি। আজকে যেহেতু নেক্সট সার্কুলার দিল, আপনি তো জানেন অ্যাসিস্ট্যান্ট কি পুরো অ্যাসিস্ট্যান্ট আছে, তার জন্য আমি কথা বলছি। তো নেক্সট তারপরে যদি আমাদের অর্গানিজমে অনেকে হয়তো অনেক জানেন, এবার কিন্তু সার্ভিস সার্কুলার দেয় না, কারণ যে অর্গানিজম করছে সেখানে সার্ভিস করতে পারে মানে একটা অ্যাসিস্ট্যান্টের বিপরীত একটা সার্ভিস, সেই হিসাবে তাদের আমার জানা মতে যত ইনফরমেশন দিতে পারে 4টা পোস্ট পাঠাচ্ছে সার্ভিস, মানে একটা অ্যাসিস্ট্যান্টের বিপরীত একটা সার্ভিস, এরকম অর্গানিজমে তাদের 4টা পোস্ট পাঠাচ্ছে, এজন্য তারা সার্কুলার দেয় না। আর সবাইকেই কি দিয়েছে পদোন্নতি দিয়েছে, সার্ভিস পদোন্নতি দেয় না, যদি সার্ভিস পদোন্নতি দিত তাহলে 46 জন এবং 40 জন 50 জন সার্কুলার আসে, যাও এটা দেয় না, ওটা কথা বাদ। এখন অ্যাসিস্ট্যান্ট এটা অ্যাসিস্ট্যান্ট তো সার্ভিস প্যাটার্ন সবসময় সেম থাকে। তো নেক্সট প্যাটার্ন গতকাল যেটা ছিল সেটা হচ্ছে 40 মার্কস ছিল, 40 মার্কস ছিল আপনাদের ডিপার্টমেন্ট, ঠিক আছে? 60 মার্কস হচ্ছে আপনার 60 মার্কস কি এই নলেজ মধ্যে আপনার 20 ছিল হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ, আর 20 ছিল হচ্ছে কি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি টাইপ অফ বিষয়, 5 হচ্ছে বাংলা। তাহলে কিন্তু লোক লাগবে, ঠিক আছে? সম্ভবত দুটো ওইখানে দেখতে পারে 20 নম্বরে কনফার্মেশন পানি ওইটা লোক লাগবে প্রচুর, লোক সংখ্যা কম পরীক্ষা এমনি সম্ভব হচ্ছে না। আর 5 থাকে কি ইংলিশ, 5 হচ্ছে ইংলিশ। দেখো আমি গতবারের মতো সেম কথাই বলে দিচ্ছি, এর মতো যেহেতু এটা 5 এই দিকে খুব বেশি ফোকাস না দিয়ে সময় যেহেতু 2-3 পরীক্ষা নাই, আমরা প্রথমে তাই ফোকাস করছি এখানে যে জেনারেল নলেজ এবং কি জেনারেল না জেনারেল নলেজ, যেটা এখানে আমি ছিল বলছিলাম ওই কথাই বলবো যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক অবশ্য প্রিভিয়াস কি কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং হচ্ছে দুই দিকে পেছনে 2 মাসের কি কারেন্ট এবং কি পেছনে 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, পেছনে 2 মাসের কি কারেন্ট অ্যাফেয়ার্স
জিজ্ঞেস এটা করতে হবে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমাদের সলভ করতে হবে এবং তাদের টেস্ট আমাদের কি দেখতে হবে বুঝলেন কারণ অনেক সময় প্রিভিয়াস এই দিন যে পরীক্ষা হলো সেখানে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিয়েছে জেনারেল নলেজ বলেন বা জেনারেল নলেজ এবং জেনারেল প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে সব দিয়েছে আচ্ছা এজন্য প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক অবশ্যই দেখতে হবে তো প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেটা সেটা আমরা দেখতে হবে সেটা 2 বছর দেখলে যথেষ্ট আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার 3 মাসে দেখবে এই হচ্ছে মোটামুটি প্রিপারেশন যদি আরো সময় লাগে তখন আরো বিস্তারিত জিজ্ঞেস করুন যেখানে একটা বই দিয়ে যে বইটা পরীক্ষা শেষ আর জেনারেল ম্যাথটা এরা মাঝে মাঝে কঠিন করে মাঝে মাঝে পারে একদম সহজ করে জেনারেল ম্যাথকে একটু বলা মুশকিল যেটা আমার তবে আপনারা সবথেকে ভালো ধারণা করেন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে জেনারেল ম্যাথটা একটু সমাধান করে তাহলে বাকি বুঝতে পারবেন কোনটা বেশি দিয়েছে কোনটা কম দিয়েছে সাইকেল সময় থেকে একটু এগুলো এই জন্য এখন আগে বলা মুশকিল আগে বলা কি মুশকিল এই জন্য যে যখন পরীক্ষা হবে তার 1-2 মাস 1-2 সপ্তাহ আগে এই জেনারেল যে ম্যাথটা এই ম্যাথটা নেক্সট যে আমাদের পরীক্ষা যদি শুরু হয় 2 সপ্তাহ আগে পর্যন্ত কি আসছে না মানে পরবর্তীতে কি আসতে পারে এরকম ভাবে নেক্সট ঠিক আছে আর বাংলা ইংলিশ এগুলোর কথা আপনার নির্বাচ করছো না তার পাশাপাশি এগুলো হচ্ছে সাহিত্য এক কথায় প্রকাশ বাগধা বিপরীত শব্দ বানান এগুলো থেকে পড়লে বেশি আসবে আপনার ব্যাকরণের যে অংশ সন্ধি বলে সঙ্গীত বেশি আসে বা আরো যে অংশ আছে তারপর এইসব অংশ থেকে খুব বেশি এখানে আসে ঠিক আছে সাহিত্য এবং এক কথায় প্রকাশ বানান এগুলো থেকে খুব বেশি আসে আর ইংলিশ ব্যাকরণ বেশি নেই ইংলিশ কিন্তু কি দেয় ব্যাকরণ অংশটা খুব বেশি নেই এই জন্য আপনারা ইংলিশের ব্যাকরণ অংশ সিলেবাস ম্যাথমেটিক এবং কি রাইটিং পাবেন এগুলো খুব বেশি সিলেবাস ম্যাথমেটিক রাইটিং খুব বেশি এই তো বেসিক্যালি কথা ডিপার্টমেন্ট তো একটু সময় পাবো ডিপার্টমেন্টে দেখি নেক্সট আগে শেষ হয়ে যাবে সব সমস্যা যদি কিছু পড়তে হয় আর কোনো প্রশ্ন আছে ভাই মানে স্পেসিফিক কোনো প্রশ্ন আচ্ছা নন ডিপার্টমেন্ট কাভার করতে পারবে ডিপার্টমেন্টটা এখন দেখা যাক পরীক্ষা কবে হয় তার আগে হয় কথা বলা যাবে যেহেতু বড় নিয়ম এটা নিয়ে অবশ্যই সাথে থাকে স্বাভাবিক বিষয় আগে ডিপার্টমেন্ট বিশেষ সেটা নিয়ে তারপরে কাজ করবে আর ওটা কথা সত্যি কথা যেটা শেষ হচ্ছে ঠিক আছে যেটা শেষ হচ্ছে এটা যেন ভালোভাবে শেষ হয় আমি তো সব নাকি ম্যাক্সিমাম করে আপনারা জানো সেভাবে বুঝতে থাকবে যা পড়ছি এর মধ্যে কাজ করতে পারবে আমি মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ এরকম আমাদের করতে খুব বেশি যা পড়ছি এর মধ্যে থেকে ইনশাআল্লাহ ঠিক আছে তারা তো উল্টো আর সম্পূর্ণ আর পড়ে যায় সিরিজের উপরে চলে আসছে যেটা কি বেসিক আমরা যা করছি এর মধ্যে থেকে মানে সেলস বেসিকলি আছে সিমিলার আছে ঠিক আছে এটা নিয়ে কিছু নাই যদি খুব বেশি রিভার্স না হয় তাহলে কিছু বলবেন আচ্ছা এখন ডিপ্লোমা একটা প্রশ্ন ডিপ্লোমা রাস্তা কাজ করতেছে কলেজে পরীক্ষা হয়েছে ঠিক আছে কলেজে পরীক্ষা হয়েছে সেখানে সাবজেক্ট থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে সাবজেক্ট শুরু করতে মানে সাবজেক্ট প্রশ্ন সেটা থেকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট না কিসের অ্যাসিস্ট্যান্ট কিসের সাবজেক্ট প্রিপারেশন আমরা কি করি দিয়ে প্রিপারেশন এসে এই কথা বলা ঠিক আছে আমরা তো বইটা পরীক্ষা থেকে বইটা আসছে সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট লাগিয়েছে বইটা আসতে করতে আর বুঝতে পারছেন আর কারো কিছু বলা আছে বুঝতে হবে হ্যাঁ আমি তো ওইটা আগে ঠিক আছে আমরা এবার খুব ধীরে আগাবো যা করবো ভালো হবে চেষ্টা ঠিক আছে আপনার সমস্যা থাকতে পারে আর কিছু নির্বাচন হ্যাঁ এটা বলে গেল